আমাদের আজকের ক্লাস হচ্ছে ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায়। বাকি দুটো অধ্যায় আমাদের হয়ে গেছে আর ইউটিউবে ভিডিও আগের দেওয়া রয়েছে। এরপরে আমাদের তৃতীয় অধ্যায়ে কী আছে, প্রথম ইউনিট, দুটো ইউনিটে ভাগ করা যায়। প্রথম ইউনিটের তিনটে অধ্যায় আর দ্বিতীয় ইউনিটের তিনটে অধ্যায়। তো তিনটে অধ্যায়ের প্রথম ইউনিটের দুটো অধ্যায় হয়ে গেছে। আর 3 নম্বর অধ্যায় হচ্ছে সমকালীন বিশ্বে নিরাপত্তা। কি সমকালীন বিশ্বে নিরাপত্তা? ভালো করে বুঝে নাও। এই সমকালীন বিশ্বে নিরাপত্তা এই চ্যাপ্টারটার নাম, এই নামটাই প্রথমে বোঝার চেষ্টা করো। নিরাপত্তা জিনিসটা কি? নিরাপত্তা, দেখ, নিরাপত্তার সাথে আমরা সবাই জানি, আমি যেগুলো বলছি সেগুলো বোঝার চেষ্টা করবি, একদম ইজি হয়ে যাবে। নিরাপত্তা মানে কি? আমরা প্রত্যেকটা মানুষ প্রথম কি চায়, যে নিরাপত্তা সবাই চায়। রাস্তায় যখনই বাড়ির বাইরে বেরোস, বাড়ির বাইরে বেরোলে কিসের প্রয়োজন পড়ে আমাদের? যে কেউ যদি ভাবিস যে কেউ ওখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে তোকে মারবে বলে, তাহলে কি মনে হচ্ছে তুই বাড়ির বাইরে বেরোবি? তার মানে কি হচ্ছে, নিরাপত্তার একটা কি থাকছে, যে আমাদের নিরাপত্তার ভয়, মানে যে কোনো প্রকারের হুমকি যদি আসে সেটাই আমাদের নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ, তাই না? তাহলে নিরাপত্তা কাকে বলবো আমরা? নিরাপত্তা হচ্ছে সমস্ত রকমের হুমকি থেকে মুক্ত একটা পরিবেশ, সমস্ত রকমের হুমকি থেকে মুক্ত একটা পরিবেশ, তাকে আমরা নিরাপত্তা বলবো। বুঝতে পেরেছিস কি বললাম? ধর এই যে আজকে ভোট হলো, ভোটের পরে রেজাল্ট বেরোবে 4 তারিখে। তোরা ব্যাপারটা ফিল করতে পারবি না। যারা পার্টি করছে, ধর কেউ টিএমসি করছে, কেউ বিজেপি করছে, কেউ না কেউ পার্টি করছে, তো ওপেনলি লিডার পার্টি করছে যারা, তো তাদের এই 4 তারিখে যখন ভোটের রেজাল্টটা বেরোবে, ধর টিএমসি যদি জিতে যায়, যারা বিজেপি বিরোধী দল করেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজনীতি এরকমই, বিরোধী দল যারা করছে তাদের দেখবি বাড়ি ছাড়া, মানে দেখবি বাড়িতে আর কেউ নেই ওই রাতের মধ্যে। তো ওই রাতটায় ফিল করতে পারবি, তাদেরকে জিজ্ঞাসা করলে যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা কিসে ভুগছে? নিরাপত্তাহীনতা। তাদের ভয় হচ্ছে বাড়ির বাইরে বেরোতেই, যে কেউ কিছু জন এসে আমাকে মারতে পারে। তার মানেই তো এটা নিরাপত্তার হুমকি। বুঝতে পেরেছিস কি বললাম? তার মানে এটা কি বলছে, এবার চ্যাপ্টারটার নাম দেখ, সমকালীন বিশ্বে নিরাপত্তা। তাহলে এই যে আজ সমকালীন মানে কি? এই যে এখনকার যে বিশ্ব, গোটা ওয়ার্ল্ডে নিরাপত্তার হুমকি কোনগুলো? বুঝতে পেরেছিস? কোন কোন বিষয়ে আমাদের নিরাপত্তা চাই সেটা আমরা জানবো আজকে কি জানবো? কোন কোন বিষয়ে আমাদের নিরাপত্তা চাই। বুঝতে পেরেছিস কি বললাম? এই সমকালীন বিশ্বের নিরাপত্তা, এই নিরাপত্তাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। ক ভাগে? 2 ভাগে। আমি ওভারঅল আগে একটু বলে নিই, তাহলে বুঝতে পেরে যাবি চ্যাপ্টারটা কী আছে, তারপর আস্তে আস্তে পড়বো। তাহলে সমকালীন বিশ্বের নিরাপত্তাকে কয় ভাগ করা হয়েছে? 2 ভাগে। তাহলে নিরাপত্তা অ্যাকচুয়ালি কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। একটা হচ্ছে প্রথাগত আর একটা হচ্ছে অপ্রথাগত। একটা প্রথাগত, একটা অপ্রথাগত। প্রথাগত নিরাপত্তা মানেই বুঝে নে রাষ্ট্রীয় সীমানার সাথে যুক্ত। মানে আমাদের দেশ কি, আমাদের দেশের নাম কি, আর বাকিটা জানিস না? তোরা বসে বসে শ্রোতার মতো কেমন খালি শুনে যাচ্ছিস? বুঝতে পারছিস? সবাই মিলে আমি যখন কোনো কোশ্চেন করব, সবাই মিলে একটা, তোরা যদি জোর করে না বলিস আমি এনার্জি পাবো না। বুঝতে পেরেছিস কি বললাম? কথাটা কি বললাম? সবাই চুপচাপ এসে বসে থাকার ব্যাপার নেই। তাহলে আমাদের দেশ কি? তো ভারতের মধ্যে, ভারতের সঙ্গে জড়িত, মানে রাষ্ট্রীয় সীমানা, রাষ্ট্রের যে সার্বভৌমত্ব আছে, রাষ্ট্রের প্রথাগত নিরাপত্তা মানে কি? রাষ্ট্রের যে সার্বভৌমত্ব আছে। বুঝতে পারছিস কিনা ভাব? রাষ্ট্র মানে ভারতকে বাইরে থেকে কেউ যদি আক্রমণ করে, তাহলে সেটা কি নিরাপত্তা হবে? প্রথাগত নিরাপত্তা। তাহলে রাষ্ট্রকে কি দরকার? রাষ্ট্র নিজেকে প্রোটেক্ট করবে, রাষ্ট্রীয় নিরাপত্তা দেবে, বিএসএফ আছে। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে এই যে রাষ্ট্রের সাথে জড়িত জায়গাগুলোই হচ্ছে প্রথাগত নিরাপত্তা। মানে রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে কী করতে হবে? রক্ষা করতে হবে। এটাই কি হচ্ছে? প্রথাগত নিরাপত্তা। আচ্ছা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কী কী করতে হবে আমাদের? প্ল্যানিং ভাব। আমাদের রাষ্ট্রকে বাঁচানোর জন্য নরেন্দ্র মোদী সরকার, বা এখন বিজেপি সরকার আছে, তো নরেন্দ্র মোদী সরকার কী করছে? অজিত দোভাল, এই যে ধুরন্ধর মুভিতে দেখেইছিস তো, রাষ্ট্রীয় নিরাপত্তাকে বাঁচানোর জন্য সে পাকিস্তানের যে কত বছর ছদ্মবেশে ছিল। বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হচ্ছে? তাহলে এই যে এই মুভিটাতে আমরা কী দেখছি, এটা রাষ্ট্রীয় নিরাপত্তারই অংশ। তার মানে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য প্রথমে আমাদের কি মজবুত করতে হবে? রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য সবাই জানিস তোরা কি সবথেকে শক্তিশালী দরকার? আর্মি, মানে সামরিক শক্তি দরকার। তাহলে এটা কি
প্রথাগত নিরাপত্তা হচ্ছে তো? প্রথাগত নিরাপত্তায় আমরা কি করব? রাষ্ট্রীয় নিরাপত্তা, সেটার জন্য কি দরকার? সামরিক শক্তি। তারপরে সামরিক শক্তি আমাদের কি দেবে? এবার আমাদের প্রতিরক্ষা বিভাগ যেটা আছে সেটাকেও শক্তিশালী করতে হবে। প্রতিরক্ষা বিভাগ যেটা আছে, তাহলে এক হচ্ছে সামরিক শক্তি, দুই প্রতিরক্ষা, তিন আমরা যে রাষ্ট্র আছি ব্যালেন্স অফ পাওয়ার আনতে হবে। কী আনতে হবে? ব্যালেন্স অফ পাওয়ার, মানে শক্তি সাম্য। বুঝে নে, ভারত একটা বর্তমানে যে টপ বিগ ফাইভ আছে তার মধ্যে ভারত তো একটু, ভারত একটু ক্ষুদ্রতম রাষ্ট্র শক্তির দিক থেকে। রাশিয়া, আমেরিকা, চীনের থেকে ভারতের শক্তি কম, এটা তো মানতেই হবে। তাহলে ভারতের শক্তি যখন কম, ভারতকে তো যখন তখন চীন আক্রমণ করতেই পারে। তাহলে ভারত সেই জন্য কার সাথে বন্ধুত্ব করে রেখেছে? রাশিয়ার সাথে, আবার আমেরিকার সাথেও বন্ধুত্ব করে রেখেছে। তার মানে তাহলে কী হয়ে গেল? দেখ, শক্তি, ব্যালেন্স অফ পাওয়ার, মানে কোনো ছোট রাষ্ট্র যখন বুঝতে পারবে যে ওর নিরাপত্তার হুমকি আসছে, মানে আমার ভয়ের কারণ কেউ আমাকে অ্যাটাক করতে পারে, তাহলে সে কী করবে? অন্য জায়গায় যে ব্যালেন্স অফ পাওয়ার, অন্যজনের সাথে কী করে নেবে? জোট গঠন করবে। তাহলে কী হয়ে গেল? ব্যালেন্স অফ পাওয়ার। বুঝতে পেরেছিস কী বললাম? শক্তি সাম্য কাকে বলে বুঝতে পেরেছিস? ক্লিয়ার হচ্ছে শক্তি সাম্য কাকে বলে? তাহলে আবার বোঝ। তাহলে প্রথম দেখ কী বললাম, প্রথাগত নিরাপত্তায় কী কী বলছে? রাষ্ট্রীয় সীমানার মধ্যেই জড়িত, তো রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষা করতে হবে প্রথাগত নিরাপত্তা মানে। এবারে রাষ্ট্রীয় সীমানায় প্রথম কী করব? সীমানায় বাইরে থেকে কি যাতে হুমকি না আসে সেই জন্য কী করবো? আমাদের সামরিক বিভাগকে কী করতে হবে? শক্তিশালী। আমাদের প্রতিরক্ষা বিভাগকে শক্তিশালী করতে হবে। ব্যালেন্স অফ পাওয়ার করতে হবে, ব্যালেন্স অফ পাওয়ার, শক্তি সাম্য। বুঝতে পেরেছিস? আর 4 নম্বর কি? জোট গঠন। আর একটা কি? এর মাধ্যমে আমাদের কি করব? আমাদের পুরোপুরি যে নিরাপত্তাকে, বাহ্যিক নিরাপত্তাকে আমরা কি করব? শক্তিশালী করব। ক্লিয়ার? প্রথাগত নিরাপত্তাকে দুভাগে ভাগ করা, একটা হচ্ছে বাহ্যিক, যেগুলো আমরা বললাম সেটা কি? বাহ্যিক। আর অভ্যন্তরীণটা ভাব। অভ্যন্তরীণ মানে রাষ্ট্রের ভিতরে, অভ্যন্তরীণ মানে রাষ্ট্রের ভিতরে, রাষ্ট্রের ভিতরে কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, অনেক জঙ্গি গোষ্ঠী আছে না, তারা যাতে রাষ্ট্রের ভিতরকে কি করতে না পারে? যুদ্ধ বা গৃহযুদ্ধ লাগাতে না পারে। বুঝতে পেরেছিস? অনেক দেশে এরকম গোষ্ঠী আছে যারা কি করছে, যারা অনবরত গৃহযুদ্ধ লাগিয়ে যাচ্ছে। যেমন শ্রীলঙ্কায় এলটিটি, লিবারেশন টাইগার অফ তামিল ইলাম। বুঝতে পেরেছিস? এই যে এলটিটি জঙ্গি সংগঠন প্রভাকরণের নেতৃত্বে, তারা কি করছে? সব সময় শ্রীলঙ্কার ভেতরে কি জঙ্গি অ্যাক্টিভিটি করেই যাচ্ছে। বুঝতে পেরেছিস কী বললাম? তার মানে এরকম আমাদের ভারতে এরকম ছিল মাওবাদী গোষ্ঠী। দেখ, নিরাপত্তার হুমকি আসছেই, যে এরকমভাবে আমাদের মধ্যে কি আছে? নিরাপত্তার হুমকি আসছে। তাহলে প্রথমে আমি কি বলছি? নিরাপত্তা, সমকালীন বিশ্বে নিরাপত্তা, একে কবে ভাগ করা যায়? কি কি? প্রথাগত, অপ্রথাগত। আচ্ছা, প্রথাগত নিরাপত্তাকে কবে ভাগ করা যায়? দুভাগে। কি কি? বাহ্যিক ও অভ্যন্তরীণ। বাহ্যিক প্রথাগত নিরাপত্তা কোনগুলো? সামরিক শক্তি, প্রতিরক্ষা, শক্তি সাম্য, ব্যালেন্স অফ পাওয়ার, আর জোট গঠন। পারবো এই চারটে? বুঝতে পেরে গেছি চারটে। আর অভ্যন্তরীণ প্রথাগত নিরাপত্তা কোনগুলো? যে রাষ্ট্রের ভিতরে যে বিচ্ছিন্নতাবাদী যে গোষ্ঠীগুলো আছে, বুঝতে পেরেছিস কী বললাম? তারা নিরাপত্তার জন্য হুমকি। এগুলো থেকে আমাদের কি করতে হবে? রক্ষা পেতে হবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে বাহ্যিক। তাহলে প্রথাগত নিরাপত্তা ক্লিয়ার হলো। প্রথাগত নিরাপত্তা আমরা ক্লিয়ার করলাম। এটা কার সাথে জড়িত? রাষ্ট্রের সাথে, মানে রাষ্ট্রের অভ্যন্তরে বা রাষ্ট্রের বাহ্যিক, রাষ্ট্রকে নিয়ে জড়িত প্রথাগত। তাহলে অপ্রথাগত কী হবে? এবার আমরা আসি অপ্রথাগত। অপ্রথাগত কী হবে? রাষ্ট্রের বাইরে। রাষ্ট্রের বাইরে বলে কি? গোটা বিশ্বে। অপ্রথাগত মানে কি? গোটা বিশ্বে। এরা কার সাথে জড়িত? এটা কোনো একটা দেশের সাথে নয়, এটা গোটা বিশ্বে জড়িয়ে আছে মানুষের সাথে। কার সাথে? মানব জাতির সাথে। অপ্রথাগত নিরাপত্তা কার সাথে জড়িয়ে আছে? মানব জাতির সাথে। আজকে একটা তোদের এক্সাম্পল দিচ্ছি, সন্ত্রাসবাদ। অপ্রথাগত নিরাপত্তার একটা এক্সাম্পল হলো সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদ ভাব কোনো একটা দেশে সীমাবদ্ধ। আইএসআইএস জঙ্গি সংগঠন কি শুধুমাত্র কি আমেরিকায় হামলা করবে? তাহলে এরা চারিদিকে, এদের কোনো একটা উদ্দেশ্য, সন্ত্রাসবাদী গোষ্ঠী কী করবে? কোনো একটা উদ্দেশ্যকে, রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য কিছু কয়েকটা দেশের মধ্যে রাখা আছে কিছু গোষ্ঠী, তাদেরকে দিয়ে কি করবে? একদম হতাহত চালাবে, হত্যালীলা চালাবে। এটাই তো সন্ত্রাসবাদ। ক্লিয়ার হচ্ছে? তাহলে সন্ত্রাসবাদের যে সমস্যাটা, সেটা কি আমরা প্রথাগততে ধরবো না অপ্রথাগততে? কারণ এটা গোটা মানব জাতির, হিউম্যানিটির ওপর প্রভাব বিস্তার করে সন্ত্রাসবাদ, তাই না?
বুঝতে পেরেছিস? আচ্ছা আমি যদি বলি পরিবেশ দূষণ, বল পরিবেশ দূষণটা কিসের ওপর পড়বে? শুধু ভারতের ওপর? অপ্রথাগত। আজকে মহামারী, কোনো একটা ভাইরাস ঘটিত রোগ, সেটা কি প্রথাগত? কোভিড-19, বুঝতে পেরেছিস কি বললাম? ইবোলা ভাইরাস, HIV, বুঝতে পেরেছিস কি বললাম? যেগুলো ভাইরাস ঘটিত রোগ, সেগুলো হচ্ছে কি অপ্রথাগত। বুঝতে পারছিস? ক্লিয়ার হচ্ছে? তাহলে প্রথাগত আর অপ্রথাগতর মধ্যে ক্লিয়ার হচ্ছে? অভিবাসন, অভিবাসনকে বলা মাইগ্রেশন। মাইগ্রেশন মানে কি বলতো? একটা দেশ থেকে অন্য, ওই যাযাবর বলতাম না আগে, একটা দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া। অভিবাসন মানে কি বলতো? অভিবাসন, অভিবাসন হচ্ছে দু টাইপের হয়। একটা হচ্ছে আমি স্বেচ্ছায়, আমার চাকরি সূত্রে বা আমি ভালো কাজের আশায় ভারত থেকে আমেরিকায় চলে গেলাম, না ডলারে টাকা ইনকাম করব, তাহলে কি হয়ে যাবে? এটা হচ্ছে স্বেচ্ছায় যাচ্ছি, এটাকে মাইগ্রেশন বলা হয়। ক্লিয়ার হচ্ছে? আর যখন এবার আমি ভারত পাকিস্তানের যুদ্ধ লেগেছে, না না ভারতে থাকা যাবে না, চল আমার পয়সা কড়ি আছে, আমি সুইজারল্যান্ডে চলে যাই, তাহলে এটা কী হয়ে গেল? এইটা দেখ। বা আমি অন্য কোনো দেশে চলে যাই, ভারত থেকে আমি পাশের কোনো একটা রাষ্ট্রে চলে গেলাম ভয়ে, বা গৃহযুদ্ধ লেগেছে। বাংলাদেশে যখন যুদ্ধ শুরু হয়েছে, বাংলাদেশ থেকে অনেকে ভারতে চলে এসছে, ধর সেই 1971-এ বাংলাদেশ থেকে অনেকে ভারতে চলে এসছে। তো ভারতে চলে এসছে ওটা কিসে? ভয়ে। তো ভারতে এসেছে কি? শরণার্থী। ওদেরকে কী বলা হয়? শরণার্থী। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে শরণার্থী মানে রিফিউজি, শরণার্থী মানে কাজ কী বলবো? তাহলে মাইগ্রেশন মানে মাইগ্রেট, আর রিফিউজির মধ্যে পার্থক্য বুঝতে পারলি? তাহলে অভিবাসন কথাটার সাথে বুঝতে পারছিস? ক্লিয়ার হচ্ছে? টার্ম আসবে, লেখা আসবে অভিবাসন। অভিবাসন কথাটা বুঝতে পারছিস? অভিবাসন মানে কি? অভিবাসন মানে হচ্ছে অন্য দেশ থেকে কোনো একটা দেশে, নিজের দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া। সেটা দু টাইপের হতে পারে। এক হচ্ছে তুই নিজে স্বেচ্ছায় যাচ্ছিস, আর একটা তুই বাধ্য হয়ে যাচ্ছিস, ভয়ে যাচ্ছিস। স্বেচ্ছায় যাওয়াটাকে কী বলা হয়? মাইগ্রেশন। আর যখন বাধ্য হয়ে যাচ্ছিস সেটাকে কী বলা হচ্ছে? রিফিউজি। বুঝতে পেরেছিস? শরণার্থী। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে প্রথাগত আর অপ্রথাগত নিয়ে কোনো ডাউট আছে? তাহলে প্রথাগততে আমরা কি কি পড়বো? নিরাপত্তা, কোন কোন দিক থেকে একটা রাষ্ট্রের যে কি কী বিষয় নিরাপত্তা দরকার, রাষ্ট্রের কি কি বিষয় নিরাপত্তা দরকার। একটা হচ্ছে কি বাহ্যিক, একটা অভ্যন্তরীণ। বাহ্যিক কোনগুলো? বাহ্যিক হচ্ছে সামরিক শক্তি, 2 প্রতিরক্ষা, 3 শক্তিসাম্য, 4 জোট গঠন, হয়ে গেল। আর অভ্যন্তরীণ কোনগুলো? বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে লড়াই। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে এটা হয়ে গেল প্রথাগত। অপ্রথাগত কোনগুলো? অপ্রথাগত মানেই হচ্ছে গোটা মানব জাতির রক্ষা, দারিদ্রতা, অভিবাসন, সন্ত্রাসবাদ, মহামারী, পরিবেশ রক্ষা, ব্যাপারটা বোঝ। এগুলো বললাম, বুঝতে পেরেছিস কি বলে? এই কটাই তোদের সিলেবাসে আছে, এই কটাই আমরা বিস্তারিত জানবো, পুরো ব্যাখ্যা দিলাম। তাহলে প্রথাগত অপ্রথাগত নিয়ে কোনো অসুবিধা নেই, এইগুলোই টুকটাক করে জানবো। বেশিরভাগ কোশ্চেনটা কোথা থেকে আসবে? এই প্রথাগত অপ্রথাগত কাকে বলে, অভ্যন্তরীণ আর বাহ্যিক কাকে বলে, এক্সাম্পল দেবে তোদেরকে এই টার্মগুলো বোঝার জন্য, বুঝে আনসার করে দিতে পারবি। আর একটা বেশিরভাগ কোশ্চেন কোথা থেকে আসবে? বেশিরভাগ কোশ্চেন অপ্রথাগতর কোনগুলো? অপ্রথাগত দেখ, যেটা বলছি সন্ত্রাসবাদ, তাহলে সন্ত্রাসবাদী হামলাগুলো দেখবো ভারতের। 2 হচ্ছে অভিবাসন, ঠিক আছে, দারিদ্রতা, অভিবাসন এগুলো। 3 পরিবেশ রক্ষা, পরিবেশ দূষণ কোনগুলোতে হচ্ছে, বুঝতে পেরেছিস কি বল? মহামারী মানে ভাইরাস ঘটিত কোন কোন রোগগুলো আছে, কোনগুলো ছড়িয়েছে, এইগুলো ডেট তারিখ আমরা এরপরে দেখব। ক্লিয়ার হচ্ছে? তাহলে পুরো ব্যাখ্যা আমি দিয়ে দিলাম, এইবারে দেখ আস্তে আস্তে পুরো চ্যাপ্টারটা বুঝতে পারবি। ক্লিয়ার হচ্ছে কি বললাম? তাহলে আমরা দেখতে থাকি যে প্রথাগত আর অপ্রথাগততে কী আছে। আর এই যদি পিডিএফটা, এটা তোদের কাছে তোরা পেয়ে যাবি, এটাই যদি মুখস্থ করে নিস এখান থেকে সব কোশ্চেন কমন পেয়ে যাবি, 8টা কোশ্চেনই। তাই বোঝাচ্ছি কীরকমভাবে হচ্ছে, দেখতে থাকো, ঠিক আছে? তাহলে সমকালীন বিশ্বে নিরাপত্তা, অসুবিধা আছে চ্যাপ্টারে কী আছে বুঝতেই পেরে গেছি, নিরাপত্তাজনিত কথাবার্তা, তাই তো? এবারে দেখ নিরাপত্তার ধারণা, কনসেপ্ট অফ সিকিউরিটি। দেখ মূল অর্থ কি? ভীতি প্রদর্শনের হুমকি থেকে মুক্তি, ভীতি প্রদর্শনের হুমকি থেকে মুক্তি। নিরাপত্তা মানে কি? আমাদের যেন বাইরে বেরোতে ভয় না লাগে, ঠিক আছে? আচ্ছা, এটি একটি গতিশীল ধারণা, এটি একটি গতিশীল ধারণা, আর যা সময়ের সাথে পরিবর্তিত হয়। সময়ের সাথে কী হয়? পরিবর্তিত। ভয় তো বিভিন্ন টাইপের হচ্ছে এখন, তাই না? আগে সাইবার অ্যাটাক বলে কোনো জিনিস ছিল, আগে ভাইরাস অ্যাটাক বলে কোনো জিনিস ছিল, এখন তাও হচ্ছে। বুঝতে পেরেছিস কি বললাম? আচ্ছা, তারপর প্রধান দলিল কি? আন্তর্জাতিক সম্পর্কে নিরাপত্তা বিষয়ক প্রধান দলিল হলো জাতিপুঞ্জ সনদ। জাতিপুঞ্জের কি? ওই যে ইউএন, আমরা ইউএনও পড়েছি। বৈশ্বিক উদ্ভব, বৈশ্বিক নিরাপত্তার ধারণাটি উদ্ভূত হয় 1990-এর থেকে, মানে 91 সালে কি হয়? ঠান্ডা লড়াই শেষ হয়, তারপর থেকেই
এই নিরাপত্তার ধারণা, বৈশ্বিক নিরাপত্তার ধারণার উদ্ভব হয়। ক্লিয়ার হচ্ছে? এইবারে দেখ, বর্তমানে কেবল সামরিক, কেবল এটা সামরিক নয়, এটা কী হয়ে গেছে, সামাজিক, আর্থিক ও পরিবেশগত দিক থেকেও এই নিরাপত্তার প্রকারভেদ। বল, নিরাপত্তা কটি? কি কি? প্রথাগত আর অপ্রথাগত। অসুবিধা আছে? এই যে আমি বলে দিলাম, ব্যাখ্যা দিলাম, এবার তোদের কত সুবিধা হবে দেখ। কেউ কথা বলিস না, আবারও বলছি। তাহলে অসুবিধা আছে? নিরাপত্তার প্রকারভেদ কটি? দুটি, এক প্রথাগত, দুই অপ্রথাগত। অসুবিধা আছে? এরপরে আমাদের দেখো, প্রথমে নিরাপত্তার প্রকারভেদ, প্রথাগত বনাম অপ্রথাগত জিনিসটা দেখি যে কি কি পার্থক্য আছে। মূল কেন্দ্রবিন্দু, প্রথাগতর মূল কেন্দ্রবিন্দু কি? রাষ্ট্র ও রাষ্ট্রের মৌলিক মূল্যবোধ, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা। সার্বভৌমত্ব রক্ষা করতে হবে প্রথাগততে, তাই না? আচ্ছা, আর এর মূল কেন্দ্রবিন্দু কি? মানুষ, মানব জাতি ও সমগ্র বিশ্ব। ডিফারেন্স বুঝতে পারছিস? ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, প্রধান হুমকি কি? বিদেশি রাষ্ট্রের সামরিক আক্রমণ বা অভ্যন্তরীণ যুদ্ধ। বিদেশি রাষ্ট্রের আক্রমণ হচ্ছে প্রধান হুমকি। বুঝতে পেরেছিস কি বললাম? আর এর কি? মানবিক নিরাপত্তা, মানুষের মৌলিক চাহিদা রক্ষা, ক্ষুধা দারিদ্র থেকে মুক্তি। ক্লিয়ার হচ্ছে? তারপর প্রধান হাতিয়ার কি? সশস্ত্র বাহিনী, দেশের নিরাপত্তা ব্যবস্থার প্রাথমিক ভূমিকা পালন করে। সশস্ত্র বাহিনী তো আটকায় আমাদের, নিরাপত্তা কে দেয়? রাষ্ট্রকে, সশস্ত্র বাহিনী। আর এদের কি প্রধান হুমকি? ন্যূনতম মজুরির অভাব। আচ্ছা, আমরা এই মানব জাতির মেন সমস্যা কোথায়? সব কিছু সমস্যা কিন্তু টাকা। তো ইনকামটাই হচ্ছে না আমাদের, একদম মিনিমাম ওয়েটেজ যেটা, সেটা একদম কমে যাচ্ছে, তাই না? মিনিমাম ওয়েটেজ মানে কি বলতো? ধর একটা লেবারের ইনকাম, ধর তুই দিল্লিতে যা, দিল্লিতে একটা লেবারের মজুরি পায় 700 টাকা, 600 থেকে 700 টাকা। আর আমাদের এখানে একটা লেবার মজুরি পায় 350। তাহলে ওয়েটেজ তো বাড়ছে না, তাহলে তো আমাদের আরও গরিবই থেকে যাচ্ছে। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে এইটাই বলছে যে ন্যূনতম মজুরি অভাব, তাহলেই তো সব দিকেই তার যাবে। সে ভাইরাস অ্যাটাকও আটকাতে পারবে না মজুরি যদি কম পায়। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, বৈশ্বিক নিরাপত্তা কি? আগে দেখে নাও, মূল উপাদান কি? শক্তি সাম্য, ব্যালেন্স অফ পাওয়ার। বোঝাতে পেরেছি ব্যালেন্স অফ পাওয়ার কোনটা? শক্তি সাম্য মানে কি? কোনো রাষ্ট্র, ক্ষুদ্র রাষ্ট্র বড় রাষ্ট্রের সাথে কি করে নেবে? জোট করে নেবে, ব্যালেন্স করে নেবে পাওয়ারটা। ঠিক আছে? আচ্ছা, প্রতিরোধ যাতে করতে পারে সেই জন্য কী করবে? সামরিক শক্তিশালী করবে। ধর পাকিস্তান পরমাণু বোমা পরীক্ষণ করলো, ভারতও করে নিল। ভারত করলো পরমাণু বোমা পরীক্ষণ, পাকিস্তানও করে নিল। এরকম একটা ব্যাপার। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হচ্ছে? ভারতের অবস্থান, ভারত সর্বদা নিরস্ত্রীকরণ। ভারত কি? নিরস্ত্রীকরণকে সমর্থন করে। আচ্ছা, এবার বৈশ্বিক নিরাপত্তা কি? উষ্ণায়ন, মহামারী, সন্ত্রাসবাদের মতো সমগ্র মানব জাতির অস্তিত্বের সংকট। সমগ্র মানব জাতির, তার মানে আবারও বোঝ, প্রথাগত মানে কি? রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়া, রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতাকে বজায় রাখা, তাই না? আর অপ্রথাগত মানে কি? অপ্রথাগত মানে রাষ্ট্রের বাইরে গোটা মানব জাতির ওপর যে প্রভাব পড়ছে। ক্লিয়ার হচ্ছে? অসুবিধা আছে? পারবো তাহলে? প্রথাগত অপ্রথাগত। এবার এই দুটোকেই ভাগগুলো আমরা দেখব, ভাগগুলো দেখে পড়বো আস্তে আস্তে। কি দেখব? প্রথাগত নিরাপত্তার দুটি রূপ কি কি? অভ্যন্তরীণ আর বাহ্যিক। আমরা জেনে গেছি প্রথাগত নিরাপত্তাকে কয় ভাগ করা যায়? দুই ভাগে, এক অভ্যন্তরীণ, দুই বাহ্যিক। অভ্যন্তরীণ নিরাপত্তা কি? অভ্যন্তরীণ নিরাপত্তা মানে হচ্ছে, দেখো, লক্ষ্য কি? রাষ্ট্রের অভ্যন্তরে শান্তি ও শৃঙ্খলা রক্ষা। নিরাপত্তা সম্পর্কিত রাষ্ট্রের প্রথম দায়িত্ব হলো অভ্যন্তরীণ শান্তি রক্ষা। অভ্যন্তরে আমাদের রাষ্ট্রের ভেতরে কী রক্ষা? শান্তি রক্ষা। এই যে সামনে ভোট হলো, ইলেকশন কমিশনার সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারলো। আমরা 8টার সময় ভোট দিয়েছি লাইনে দাঁড়িয়ে। কোনো দিন আগেকার ভোটগুলোতে মানে 4টের পরে আর যাওয়া যেত না, ভয়েই কি হতে পারে বাবা, সকাল সকাল ভোট দিয়ে দে। কিন্তু এইবার সন্ধ্যে 6টার পর কুপন দিয়ে দিল, তারপর বৃষ্টি নামলো, সবাই ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পরে আস্তে আস্তে আমাদের ওই দেখবি 298 আর 99 পার্ট একদম সন্ধ্যে 8টার সময় শেষ করেছি ভোট দিয়ে। বুঝতে পেরেছিস কি বললাম? তার মানে কি? নিরাপত্তা ছিল বলেই তো। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা কি বললাম? তার মানে কি দাঁড়াচ্ছে? অভ্যন্তরীণ শান্তি রক্ষা, এটাই তো মেন। এইবারে দেখ, প্রধান বিপত্তি কি? অভ্যন্তরীণ অস্থিরতা। প্রধান বিপত্তি কি? অভ্যন্তরীণ গণ্ডগোল বাঁধলেই তো, অস্থিরতা বাঁধলেই বিপত্তি। আচ্ছা, উদাহরণ কি? বিচ্ছিন্নতাবাদ, জাতিগত দ্বন্দ্ব, গৃহযুদ্ধ। এগুলোর উদাহরণ কি? অভ্যন্তরীণ নিরাপত্তা মানে কি? গৃহযুদ্ধ, ধর্মযুদ্ধ, ও হিন্দু মুসলিম লাগছে লড়াই, এইগুলোই তো হচ্ছে অভ্যন্তরীণ, তাই না? আর বাহ্যিকগুলো আমরা আগেই জেনেছি। বাহ্যিক কি?
বাহ্যিক নিরাপত্তা আসো। লক্ষ্য কি? বিদেশি শক্তি দ্বারা আগ্রাসন প্রতিহত করা। আমেরিকা 50% ট্যারিফ চাপিয়েছে, ক্ষতিকার হচ্ছে, আমাদের তো ক্ষতি হচ্ছে। বুঝতে পেরেছিস কী বললাম? ওইদিকে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ হচ্ছে, ক্ষতি কাদের হচ্ছে? আমাদেরও হচ্ছে, গ্যাসের সংকট। ক্লিয়ার হচ্ছে কি বললাম? তাহলে ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা। প্রধান বিপত্তি কি? অন্য রাষ্ট্রের সামরিক হুমকি। পাকিস্তান যদি এখন মিসাইল খেলে, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল তৈরি করে ফেলেছে, বিশাল ব্যাপার, তাহলে আমাদেরও করতে হবে, বাধ্য আমরা। কোনো যুদ্ধ হচ্ছে না কিন্তু কিন্তু এটাই হুমকি। ও শক্তি বাড়াচ্ছে মানেই আমাদেরও শক্তি বাড়াতে হবে। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পেরেছিস কী বললাম? আচ্ছা, নীতি কি? নীতি হচ্ছে শক্তিসাম্য, ব্যালেন্স অফ পাওয়ার, যার মাধ্যমে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর নিজ ইচ্ছা চাপিয়ে দিতে পারে না। ঠিক আছে? বুঝতে পেরেছিস না? ক্যাসলির মতে, ক্যাসলির মতে গুরুত্বপূর্ণ নয়, অত চাপ নেই। ক্লিয়ার হচ্ছে কি বললাম? তাহলে অভ্যন্তরীণ নিরাপত্তা আর বাহ্যিক নিরাপত্তা ক্লিয়ার। অসুবিধা আছে? এরপরে সবই ইজি হয়ে যাবে। দেখ, শুধু এবার কিছু তথ্য মনে রাখতে হবে, তাহলেই হবে। যুদ্ধ সংঘাত ভয়াবহ পরিসংখ্যান। দেখ, যে প্রথাগত নিরাপত্তা মানে অভ্যন্তরীণ যে নিরাপত্তা আছে সেগুলো কি? দেখ, বৈশ্বিক পরিসংখ্যান, বিশ্বে, গোটা বিশ্বে 1990 থেকে 95 খ্রিস্টাব্দ পর্যন্ত 93টা যুদ্ধ হয়েছিল। কটা? 93টা যুদ্ধ হয়েছিল। এইগুলো তো পরীক্ষায় খুব বেশি আসবে না, জাস্ট আমি এক্সাম্পলের জন্য নিয়েছি। এই যুদ্ধগুলোতে বিশ্বের 70টি দেশ জড়িত ছিল, 55 লাখ মানুষ মারা যায়। রোয়ান্ডা একটা আফ্রিকার একটা দেশ। রোয়ান্ডাতে কী হয়েছে? এই দুটো হুতু আর টুটসি, এই দুটো উপজাতি। রোয়ান্ডাতে কী হয়েছে? দুটো উপজাতি। হুতুরা হচ্ছে কি বলতো? হুতুরা হচ্ছে, দেখ এগুলো শুনে ওরকম করিস না, ওটা আদিবাসী জাতি। তো হুতু আর টুটসি, হুতুরা হচ্ছে ওখানে সংখ্যাগরিষ্ঠ, হুতুরা কি, আর সংখ্যালঘিষ্ঠ হচ্ছে টুটসি। আর ওখানে আগে কারা শাসন করতো? বেলজিয়াম। তার আগে জার্মানি, তারপরে বেলজিয়াম শাসন করতো। তখন বেলজিয়াম যখন শাসন করছে, টুটসি জাতি সংখ্যালঘিষ্ঠ, কিন্তু ওদেরকে বেশি ফেসিলিটিস দিত। বোঝাতে পারছি ঝামেলাটা কী করে লাগছে? দেখ, টুটসিকে কী করতো? বেশি ফেসিলিটিস দিত। কারা? বেলজিয়াম যখন শাসন করতো। ঠিক তারপরেই হুতু তখন তো রেগে থাকতো, হুতু উপজাতি। এইবারে যখন স্বাধীনতা হলো, ওদের স্বাধীনতা আন্দোলন হলো, হুতু উপজাতি কী হয়ে গেল? দখল করলো ক্ষমতা, সংখ্যাগরিষ্ঠ ক্ষমতা দখল করলো। তখন ওরা টুটসিদের বিরুদ্ধে কী করতো? ওদেরকে, ওই যেহেতু সংখ্যালঘিষ্ঠ, ওদের ওপর অত্যাচার শুরু করলো। এইভাবে 5 লাখ লোকের মৃত্যু হয়েছিল টুটসি জাতির ওপর আক্রমণ করাতে। কত লোকের মৃত্যু হয়? 5 লাখ। তাহলে এটা কি? ইন্টারনাল, অভ্যন্তরীণ। বুঝতে পেরেছিস কী বললাম? মানে এটা অভ্যন্তরীণ নিরাপত্তা। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছি? আচ্ছা, শ্রীলঙ্কার এলটিটি, লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম, এটা কি? এলটিটির মেন কে? প্রভাকরণের নেতৃত্বে এলটিটি গঠন হয়। হ্যাঁ, তো প্রভাকরণের নেতৃত্বে। তো এলটিটি শ্রীলঙ্কায়, ওরাও সংখ্যালঘু হওয়ার জন্য ওরা একটা এমনভাবে ওরা আর্মি গঠন করে যে বারবার শ্রীলঙ্কাতে গৃহযুদ্ধ লেগেই থাকে। বুঝতে পেরেছিস কী বললাম? গেরিলা যুদ্ধ করে যায় ওরা। তো গরিলা ওয়ার কীরকম? কিছুজন মিলে হঠাৎ করে আক্রমণ করে, এটা হচ্ছে। আচ্ছা, তারপরে দেখ, ভারত চীন যুদ্ধ 1962-তে হঠাৎ করে চীন আক্রমণ করে, এটা আমরা দেখেইছি, ওই টিউবলাইট মুভিতে দেখিয়েছিল। হঠাৎ করে ভারত চীন যুদ্ধ শুরু হয়ে যায় 1962-তে। তারপরে ম্যাকমোহন রেখা, এখানে আবার চেঞ্জ হয়ে গেল নাকি? আচ্ছা, তারপরে কি? ম্যাকমোহন রেখা, ভারত এবং চীনের মধ্যবর্তী সীমানা রেখা, ম্যাকমোহন লাইন টানা হয়। তারপরে ভারত পাকিস্তান যুদ্ধ তো অনেকবার হয়। কোথায়? 1947-48। কাকে কেন্দ্র করে? কাশ্মীরকে কেন্দ্র করে হয়। তারপরেই 1965-তে আবার যুদ্ধ হয়। 1965 পরে কি চুক্তি হয় মনে রাখবি? 1965-তে তাসখন্দ। কি চুক্তি হয়? 1965-তে যুদ্ধ শেষ হলো, কি চুক্তি হলো? তাসখন্দ। ঠিক আছে? লাল বাহাদুর শাস্ত্রী আর আইয়ুব খানের মধ্যে তাসখন্দ চুক্তি, ইতিহাসে পড়েছি। 1971 বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধ, সেই টাইমেও তো ভারত ইনক্লুড হয়। বুঝতে পেরেছিস? পাকিস্তান আত্মসমর্পণ করে, ওদের সব সৈন্য আটকে রেখেছিল, পাকিস্তান আত্মসমর্পণ করতে বাধ্য হয়। বেনজির আলী ভুট্টো আর ইন্দিরা গান্ধী। 1972-এ কী চুক্তি হয়? সিমলা চুক্তি। তোদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সিমলা চুক্তি কবে হয়? 1972-এ, মনে থাকবে। সিমলা চুক্তি কার কার মধ্যে? ইন্দিরা গান্ধী আর বেনজির আলী ভুট্টো, পাকিস্তানের ভুট্টো। ঠিক আছে? আর 1999 কী যুদ্ধ হয়? কার্গিল যুদ্ধ, আমরা জানি। বুঝতে পেরেছিস কী বললাম? এগুলো কি? এগুলো ভারতের ওপর অ্যাটাক। ক্লিয়ার হচ্ছে?
পাক অধিকৃত কাশ্মীর পিওকে গঠন হয়, হয়ে গেল এগুলো। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি প্রথাগত নিরাপত্তা, এগুলো কি প্রথাগত নিরাপত্তা। অসুবিধা আছে? আচ্ছা, এরপর এসো ভারত ও বিশ্বের অভ্যন্তরীণ সংঘাত। ভারত ও বিশ্বের অভ্যন্তরীণ সংঘাত। ঠান্ডা লড়াইয়ের প্রভাব আমরা জেনেছি। ঠান্ডা লড়াই কবে থেকে কবে? 1946 থেকে 91। ঠান্ডা লড়াই চলাকালীন সমগ্র বিশ্বে গৃহযুদ্ধের সম্ভাবনা কত গুণ বেড়ে যায়? 12 গুণ। আচ্ছা, ভারতের অভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদ ও সংঘাত। পশ্চিমবঙ্গে এই দেখ ভারতের অভ্যন্তরীণ, এবার অভ্যন্তরীণ কোনগুলো দেখ, নকশালবাড়ি আন্দোলন হয়, মণিপুরে কুকি আর মেইতি গোষ্ঠীর মধ্যে জাতিগত দ্বন্দ্ব হয়, খালিস্তান সমস্যা, গোর্খাল্যান্ড বোডোল্যান্ড দাবি করে, শ্রীলঙ্কার গৃহযুদ্ধ 1998 থেকে 2009, এলটিটি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ভারত সরকারে এটি থামাতে সাহায্য করেছিল। এলটিটি কখন ভারত সরকারে কে ছিল তখন? 1987-তে। কে ছিল বলতো? 1987-তে রাজীব গান্ধী সরকার। ওই টাইমে এলটিটির বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়। আচ্ছা, তারপরে রাজীব গান্ধী মারা যায়, আর কাকে কারণ ধরা হয়? ওই এলটিটিকেই, রাজীব গান্ধীকে গুলি করে মারে। বুঝতে পেরেছিস কী বললাম? আচ্ছা, সামরিক ও কট্টরপন্থী শাসন। মায়ানমারে জুন্টা মিলিটারি শাসন, আফগানিস্তানে তালিবান সরকার প্রতিষ্ঠা। এইগুলোও তো কি অভ্যন্তরীণ, এগুলো নিরাপত্তা, অভ্যন্তরীণ নিরাপত্তা। তো বুঝতে পেরেছিস কী বললাম? এটা এক্সাম্পল জাস্ট দেওয়া হয়েছে। খুব বেশি তোদের পরীক্ষা ওরিয়েন্টেড কিছু কিছু জিনিস আমি বলে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছিস কী বললাম? এরপরে এসো অপ্রথাগত হুমকি। এইবার শুরু হলো। এতক্ষণ কি দেখছিলাম আমরা? প্রথাগত। এতক্ষণ কি দেখছিলাম? অভ্যন্তরীণ আর বাহ্যিক দেখে নিলাম। এইবারে আমরা কিসে যাব? এই অপ্রথাগত থেকে বেশি কোশ্চেন আসে, অপ্রথাগত থেকে বেশি কোশ্চেন আসবে। তো অপ্রথাগততে কিছু ঘটনা মনে রাখতে হবে। এইবার তোদের মনে রাখার শুরু। বুঝতে পেরেছিস কী বললাম? এতক্ষণ বোঝার ছিল, এতক্ষণ কী ছিল? বুঝে আনসার দেওয়ার। এইবারে যেটা পড়াবো সেটা হচ্ছে মনে রাখতে হবে কিছু মানে সাল তারিখ, এগুলো মনে রাখতে হবে। দেখ, সন্ত্রাসবাদ। অপ্রথাগততে কী কী পড়বো আমরা? সন্ত্রাসবাদ পড়বো, দারিদ্র অভিবাসন পড়বো, মহামারী পড়বো, আর পরিবেশ রক্ষা পড়বো। কী পড়বো? পরিবেশ রক্ষা। 4টে পড়বো। কী কী? সন্ত্রাসবাদ, তারপরে অভিবাসন, দারিদ্রতা অভিবাসন, 3 মহামারী, 4 পরিবেশ। ঠিক আছে? অসুবিধা আছে? তাহলে প্রথম কি পড়ছি আমরা? সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদ দেখ, সন্ত্রাসবাদ কী জিনিস, সন্ত্রাসবাদ কাকে বলছি আমরা? আমি কি বললাম যে কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কিছু গোষ্ঠীকে দিয়ে, কোনো একটা দেশের কিছু গোষ্ঠীকে দিয়ে কি করা হয়? হত্যালীলা চালানো হয়। এটাকে কি বলা হয়? সন্ত্রাসবাদ। এটাকে কি বলা হয়? সন্ত্রাসবাদ। তাহলে সন্ত্রাসবাদ কি? একটি প্রধান অপ্রথাগত নিরাপত্তা চ্যালেঞ্জ। অসামরিক জনগণের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে হয়? কোশ্চেন আসতে পারে। সন্ত্রাসবাদ কাদের বিরুদ্ধে হয়? অসামরিক জনগণ, মানে যাদের কাছে বন্দুক নাই, তাদের ওপরেই তো অ্যাটাকটা হয়। বুঝতে পেরেছিস? কোথায় বাস উড়িয়ে দিচ্ছে, ট্রেন উড়িয়ে দিচ্ছে, এরোপ্লেন হাইজ্যাক করে নিচ্ছে। এইগুলো কি প্লেন হাইজ্যাক করছে? এগুলো কারা আছে ওখানে? সৈন্যরা আছে? নেই তো। অসামরিক জনগণ, মানে যাদের কাছে কোনো বন্দুক কিছু নেই। তারপরে দেখ বৈশিষ্ট্য কি? চরমপন্থী রূপ, আত্মঘাতী বোমা হামলা, অর্থনৈতিক প্রভাব, বৈশ্বিক অর্থনীতিতে অস্থিতিশীলতা, পরিমাপক। এইটা খুব ইম্পর্টেন্ট। দেখ, সন্ত্রাসবাদ মাপার যন্ত্র কি? টেরর মিটার। সন্ত্রাসবাদ মাপক যন্ত্রের নাম কি? কোশ্চেন আসবে। টেরর মিটার। আবার বল, সন্ত্রাসবাদ মাপক যন্ত্রের নাম কি? টেরর মিটার। অসুবিধা আছে? সন্ত্রাস মাপক যন্ত্রের সাহায্যে। আচ্ছা, কত লোক মারা যায়, কত বোমা নিক্ষেপ হয়, সব কিছু হিসাব পাওয়া যায় কিসের মাধ্যমে? মাপে? টেরর মিটার। বুঝতে পেরেছ? আচ্ছা, প্রতিরোধ। সন্ত্রাসবাদ দমনে প্রণয়ন করা হয় সন্ত্রাস দমন আইন। কি আইন তৈরি করা হয়? সন্ত্রাস দমন আইন। কিছু কিছু আইন আছে, খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও টুকটাক আইন তোদের পরে লিখতে হতে পারে, আমি নোটসে দিয়ে দেবো। ঠিক আছে? 2-1টা আইন। এইবারে গুরুত্বপূর্ণ ঘটনা যেটা মনে রাখতে হবে, আমাদের ভারতের ওপর সন্ত্রাসবাদী হামলা বা ওয়ার্ল্ডের ওপর সন্ত্রাসবাদী হামলা কি কি হয়েছে বিখ্যাত যেগুলো। দেখ, প্রথম 1979-তে কী হয়? আফগানিস্তানে সোভিয়েত রাশিয়া আক্রমণ করে। সোভিয়েত রাশিয়া 10,000 সৈন্য নিয়ে ঢুকে যায়, বলেছিলাম না 1979-তে? এটা হলো। এরপর থেকে মনে রাখা শুরু করবি। 2001 সালে 9/11 কার ওপর? মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর। কে আসে? লাদেন, ওসামা বিন লাদেন। আল কায়দা জঙ্গি গোষ্ঠী। কোন জঙ্গি গোষ্ঠী? আল কায়দা। কে ছিল? লাদেনের কথা তোরা ছোটোবেলায় শুনেছিস তো? লাদেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করে। আমেরিকায় কি করে? ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করে। কত সালে?
2001 সালে, মনে থাকবে, আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্লেন দিয়ে ধ্বংস করে দেয়, বুঝতে পারি, প্লেন ক্র্যাশ করিয়ে দেয়, তো ওয়ার্ল্ড ট্রেড খুব ক্ষয়ক্ষতি হয়েছিল। ক্লিয়ার হচ্ছে? তাহলে আমেরিকার মতো দেশের ওই রকম ক্ষতি করা মানে বিশাল ব্যাপার, বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে কত সালে হয়েছিল? 2001 সালে। 9/11 মনে থাকবে, 11ই সেপ্টেম্বর। আচ্ছা 9/11 ক্লিয়ার হচ্ছে? আচ্ছা কোন জঙ্গি গোষ্ঠী? আল কায়দা, ওসামা বিন লাদেন, মনে থাকবে? আল কায়দা হলো। এইবারে চলে আয়, তারপরে ওই 2001 সালেই 13ই ডিসেম্বর ভারতে, ভারতীয় যে পার্লামেন্টে 4 জন পার্লামেন্ট অ্যাটাক, ধুরন্ধর দেখিয়েছে, পার্লামেন্টে 4 জন মিলে ঢুকে গেল। ওটা কোন জঙ্গি গোষ্ঠী? এই যে এই হামলাটা করে জৈশে মোহাম্মদ। কে? জৈশে মোহাম্মদ। আর হ্যাঁ, দুটোই পাকিস্তানের। তাহলে জৈশে মোহাম্মদ কী করে এটা? 2001 সালে ভারতীয় কিসের ওপর হামলা? আবার বল, ভারতীয় পার্লামেন্টের ওপর হামলা। কার ওপর হামলা? পার্লামেন্ট, ভারতীয় পার্লামেন্ট। তাহলে প্রথমটা এইটা সব থেকে ইম্পর্টেন্ট। 9/11 কার ওপর হামলা? 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস। 2001 সালেই 13ই ডিসেম্বর কোথায় হয়? ভারতে, ভারতের পার্লামেন্টের ওপর। কে করে? জৈশে মোহাম্মদ, মনে থাকবে। তারপরে চলায় 26/11, আমাদের ভারতের সব থেকে ইম্পর্টেন্ট, তাজ হোটেলে মুম্বাই হামলা, 10 জন ঢুকে যায়, বুঝতে পেরেছি? এরা এই জঙ্গি গোষ্ঠী তাহলে সন্ত্রাসবাদী হামলা চালায়, বুঝতে পেরেছিস? অসুবিধা আছে? এটা কত সালে? 2008 সালে। কত সালে? 2008 সালে। এইবার 2008 সালে এই মুম্বাইয়ের পরে আর দেওয়া নেই, কিন্তু এরপরেও আর একটা হয় কবে? 2016-তে। কবে হয়? 2016-তে উড়ি অ্যাটাক। 2016-তে কী অ্যাটাক? উড়ি অ্যাটাক। জম্মু কাশ্মীর উড়িতে অ্যাটাক করে, ঠিক আছে? এসে উড়ি অ্যাটাক হয় কত সালে? 2016। এটাও জৈশে মোহাম্মদ, এটাও কি? জৈশে মোহাম্মদ, ঠিক আছে? তারপরে 2016-র পরে আবার কবে হয়? 2019 পুলওয়ামা, 2019-এ এটাও জৈশে মোহাম্মদ, ঠিক আছে? বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হচ্ছে? তাহলে এই হামলাগুলো আমরা দেখবো, এই হামলাগুলো মনে রাখতে হবে। তাহলে সন্ত্রাসবাদে কী পড়বো আমরা? সন্ত্রাসবাদ কাকে বলে জেনে নিলাম। আর সন্ত্রাসবাদে কোন কোন জনগণ? অসামরিক জনগণের বিরুদ্ধে হামলা হয়। ক্লিয়ার? আসতে পারে কোশ্চেন। আর সন্ত্রাসবাদী এই হামলাগুলো মনে রাখতে হবে। বর্বর বলে যা। প্রথম হামলা কি? প্রথম হামলা তোরা তো বলতে পারবি না, আগে দেখে নে ভালো করে, তারপর ধরছি। আচ্ছা প্রথম হামলা কি মনে রাখবো? 9/11 নাকি? কোথায় হয়েছিল? ইউএসএতে। সবাই এখানে শুনলি মোটামুটি। কত সাল? 2001 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়। কোন জঙ্গি গোষ্ঠী? আল কায়দা, ওসামা বিন লাদেন, মনে থাকবে। 2001 সালেই ভারতে হামলা হয়। কত তারিখ? 13ই ডিসেম্বর। ভারতের সংসদে হামলা, পার্লামেন্টে হামলা। কে করে? কোন জঙ্গি গোষ্ঠী? জৈশে মোহাম্মদ, ঠিক আছে? ওটাই বলবি। তারপরে চলে আয়, তারপরে 2008। 2008-এ কী হয়? মুম্বাই হামলা, মুম্বাই তাজ, তাই না? 26/11 কত সাল? 2008 সাল। তারপরে চলে 26/11 পরে চলে আয় 2016-তে কী হয়? উড়ি অ্যাটাক। আর 2016-র পরে 2019-এ পুলওয়ামা অ্যাটাক। অসুবিধা আছে? এর মধ্যে থেকে একটা কোশ্চেন পড়ে যাবে। ক্লিয়ার হচ্ছে? এইগুলো মনে রাখবো। সন্ত্রাসবাদ হয়ে গেল। তাহলে সন্ত্রাসবাদ কি? একটা অপ্রথাগত নিরাপত্তা, অপ্রথাগত নিরাপত্তা। অসুবিধা আছে? সন্ত্রাসবাদের পরে আমরা দেখি দারিদ্র অভিবাসন, এটাও কি? অপ্রথাগত নিরাপত্তা। দারিদ্র অভিবাসন, এটাও কি? অপ্রথাগত নিরাপত্তা। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা দারিদ্র অভিবাসন, দারিদ্র কাকে বলবো? দারিদ্র হলো একটি মানবিক নিরাপত্তার একটি বড় হুমকি, তাই না? দারিদ্রতাই তো আমাদের কাছে বড় হুমকি। এর প্রধান কারণ হলো বৈষম্য। এর প্রধান কারণ কি? বৈষম্য। বড় লোক আরও বড় লোক হচ্ছে, গরিব আরও গরিব হয়ে যাচ্ছে, ধনীরা আরও ধনী হচ্ছে, গরিবরা আরও গরিব হচ্ছে। দারিদ্রের কারণ শিশুদের মধ্যে অপুষ্টি বৃদ্ধি পায়। দারিদ্রের জন্য কি হয়? শিশুরা, কথা বলিস না কেউ, দারিদ্রের কারণেই শিশুদের কি হয়? অপুষ্টি হয়। আচ্ছা ভবিষ্যৎ সংকট, আগামী 50 বছরে বিশ্বের দরিদ্র দেশগুলির জনসংখ্যা 3 গুণ বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছিস? দরিদ্র দেশগুলোর জনসংখ্যা 3 গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা বিশ্বের সবচেয়ে দরিদ্রতম অঞ্চল হলো কি? সাব সাহারান আফ্রিকা। আফ্রিকা হচ্ছে সব থেকে দরিদ্রতম। ক্লিয়ার হচ্ছে? এইবারে কোথা থেকে মেন কোশ্চেন আসবে? মেন কোশ্চেন আসবে অভিবাসন থেকে। মাইগ্রেশন। অভিবাসন কি? একটি মানবিক চ্যালেঞ্জ। এটি বিশ্বব্যাপী রাজনৈতিক ও
সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অভিবাসী মানে মাইগ্রেন্ট কাদের বলা হয়? যারা স্বেচ্ছায় নিজ দেশ ছেড়ে উন্নত জীবনের আশায় অন্যত্র গমন করে বা অস্থায়ীভাবে স্বদেশ ত্যাগ করে, তাদেরকে কি বলা হয়? মাইগ্রেন্ট। যারা স্বেচ্ছায় ত্যাগ করে। আর যারা যারা ভয়ে ত্যাগ করে তাদেরকে কি বলা হয়? শরণার্থী, রিফিউজি। যারা ভয়ে ত্যাগ করে মানে দেশে যুদ্ধ লেগেছে, ভয়ে অন্য দেশে পালিয়ে গেল, ঠিক আছে? বাংলাদেশের মুক্তি 1971-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কী হয়েছে? বাংলাদেশ থেকে অনেকে ভারতে চলে এসছে ভয়ে, নিজের আত্মরক্ষার তাগিদে। এদেরকে কী বলা হয়? শরণার্থী বা রিফিউজি। বুঝতে পারলি? কখন হয়? যুদ্ধ, রাজনৈতিক নিপীড়ন, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে। এইগুলো কোশ্চেন আসতে পারে, কিন্তু ভালো করে বুঝে নে। কখন তুই একটা দেশ থেকে ছেড়ে চলে যাবি? ভারত থেকে ছেড়ে কখন চলে যাবি? যেমন ভারতে গৃহযুদ্ধ লাগলো, ঠিক আছে, একে অপরকে ধর্মযুদ্ধ লেগেছে, এ ওকে মারামারি করছে, মারধর করছে, খুন খারাপি হচ্ছে, তখনই তো চলে যাবো অন্য দেশে। বুঝতে পেরেছিস কী বললাম? তাহলে ক্লিয়ার হচ্ছে অভিবাসন। তাহলে দারিদ্র অভিবাসন নিয়ে অসুবিধা আছে? অভিবাসনে দুটোই কোশ্চেন, একটা হচ্ছে মাইগ্রেন্ট, অভিবাসী কাদের বলা হয়? যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে উন্নত জীবনের জন্য। আর শরণার্থী, রিফিউজি কাদের বলা হয়? যারা বাধ্য হয়ে নিজের দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয় কোনো যুদ্ধ, কোনো ভয়াবহ পরিস্থিতির জন্য। ক্লিয়ার হচ্ছে? অসুবিধা আছে? তা দুটো হয়ে গেল, একটা কি জানলাম? সন্ত্রাসবাদ, একটা দারিদ্রতা আর অভিবাসন জানলাম। এরপর 3 নম্বর হচ্ছে কি? অপ্রথাগত হুমকি, স্বাস্থ্য সংকট ও মহামারী। 3 নম্বর কি বলবো? মহামারী। এটা তো বিরাট ভাইটাল। দেখ, মহামারী প্রথমেই কে মহামারী কন্ট্রোল করে? কে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হু। সদর দপ্তর কোথায়? জেনেভা। সদর দপ্তর কোথায়? জেনেভাতে, ঠিক আছে? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। অসুবিধা আছে? আচ্ছা, কোভিড-19 পৃথিবীর সবচেয়ে বড় বৈশ্বিক রোগের মহামারী। এটা নিয়ে আর বলতে হবে? করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়। কোথায় এটার উৎপত্তি? চীনের উহানে। ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, করোনা ভাইরাসের উৎপত্তি কোথা থেকে? চীনের উহান শহর থেকে। বুঝতে পেরেছিস কি বললাম? চীনের উহান থেকে করোনা ভাইরাসের উৎপত্তি। কত সালে? 1900 না, 2019 কোভিড-19 পৃথিবীর সবচেয়ে বড় বৈশ্বিক। বুঝতে পেরেছো কি বললাম? ক্লিয়ার হচ্ছে? বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে এটা সব থেকে বড় মহামারী। এই টাইমেই প্যান্ডামিক ঘোষণা হয়, ফুল লকডাউন, সরি। আচ্ছা, তারপরে কি? HIV, এইডস, ভয়াবহ পরিস্থিতি। বুতসোয়ানা, যেটা আফ্রিকার সাবসাহারানা বললাম না, ওই অঞ্চলে বেশি হয়। প্রতি 3 জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে 1 জন আক্রান্ত হয়। বুঝতে পারলি? HIV পজিটিভ। বুঝতে পারছিস কি বললাম? তারপরে বার্ড ফ্লু, এটাও কি? ভাইরাস ঘটিত রোগ। বার্ড ফ্লু কি? এই যে এভিয়ান ফ্লু, ইনফ্লুয়েঞ্জা ফ্লু নামেও পরিচিত। বুঝতে পারলি? এইগুলো আসে কোশ্চেন। ইবোলা ভাইরাস বিশ্বজুড়ে মহামারী হিসাবে মারাত্মক আকার ধারণ করে। এটাও শুরু হয়েছিল কঙ্গো থেকে, আফ্রিকা থেকে। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে এই ভাইরাসগুলো সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে। অসুবিধা আছে? মহামারী অসুবিধা আছে? তোদের এরকম দেবে, কোনটা ভাইরাস ঘটিত রোগ, কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তার মধ্যে একটা চুজ করতে দেবে। ক্লিয়ার হচ্ছে? আমি কোশ্চেনও বলে দিচ্ছি তোদেরকে কীরকমভাবে আসবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে মহামারী হয়ে গেল। তাহলে 3টে কি বললাম আমরা? প্রথমে কি বললাম? সন্ত্রাসবাদ, তারপরে দারিদ্রতা, অভিবাসন, তারপরে মহামারী, স্বাস্থ্য রক্ষা ও মহামারী। হ্যাঁ, এবার 4 নম্বর স্বাস্থ্য পরিবেশ। এটা কি? পরিবেশের অন্যান্য গুরুত্বপূর্ণ। তাহলে পরিবেশ সংক্রান্ত তথ্য। পরিবেশ কি? ঐতিহাসিক মহামারী কোনগুলো? দেখ, প্রথম বিশ্বযুদ্ধের সময় কি হয়? স্প্যানিশ ফ্লু প্রথম বিশ্বযুদ্ধ। এশিয়ান ফ্লু 1956 সালে এই মহামারী। আচ্ছা, সোয়াইন ফ্লু, এই মারাত্মক রোগের জন্য দায়ী ভাইরাসটি হলো H1N1। পরিবেশগত বিপর্যয় পদক্ষেপ, মন্ট্রিল প্রোটোকল, এই প্রোটোকলটা পরে পড়বো। 1987 একসাথে পড়বো। পরিবেশ রক্ষার জন্য মন্ট্রিল প্রোটোকল কোথায়? যে মন্ট্রিল কোথাকার জায়গা? কানাডা, ঠিক আছে? তাহলে 1987 সালে হয়, এটা মনে রাখবি, পরে আসছি। পরিবেশ রক্ষার জন্য ওজোন স্তর আমরা জানি ক্ষয় হচ্ছে কিসের জন্য? CFC, ক্লোরোফ্লুরোকার্বন। কোথায়? এশিয়ার ফ্রিজে বেশি ব্যবহার হয়, ওই জন্য ওজোন স্তরকে ওটা কী করছে? ক্ষয় করছে। আর এই যে গ্যাসগুলো সব থেকে বেশি ওজোন স্তর ক্ষয় করছে কি? কার্বন ডাই অক্সাইড, CFC, তাই না? নাইট্রাস অক্সাইড, এইগুলো। ক্লিয়ার হচ্ছে?
আচ্ছা, তারপরে তাহলে এটা স্বাক্ষরিত হয়। মিনামাটা রোগ কোথায়? জাপানের মিনামাটা উপসাগরে পারদ দূষণের ফলে রোগটা মারাত্মক রোগ ছড়ায়। এটা কি বলা হয়? মিনামাটা রোগ। কোশ্চেন আসবে কোথাকার? জাপানে। ঠিক আছে, অসুবিধা আছে? তাহলে পরিবেশ রক্ষা, এগুলো আমরা মনে রাখবো। এইবারে চলে আসো পরিবেশগত নিরাপত্তা। এই পরিবেশগত নিরাপত্তা দেওয়ার জন্য আমরা এবার কী কী গোটা বিশ্ব কী ব্যবস্থা নিচ্ছে পরিবেশগত নিরাপত্তা দেওয়ার জন্য? এবার দেখ, প্রথম হচ্ছে কি? গ্রিন হাউস গ্যাস। দেখ, গ্রিন হাউস গ্যাসের মধ্যে প্রথম হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। এর মূল কারণ হলো গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ। গ্রিন হাউস ওজোন স্তর ক্ষয় হচ্ছে, গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হচ্ছে, তার জন্য কি হচ্ছে? আমাদের বিশ্ব উষ্ণায়ন বাড়ছে। আর একটা কারণ কি? ভারসাম্য রক্ষার জন্য সবচেয়ে বড় হুমকি কি? বনভূমিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাহলে তো বিশ্ব উষ্ণায়ন বাড়বেই। এরপরে দেখ, মূল সমস্যা কি? গ্রিন হাউস গ্যাসের মধ্যে সবচেয়ে ক্ষতিকর গ্যাস কি? কার্বন ডাই অক্সাইড। আসবে কোশ্চেন, গ্রিন হাউস গ্যাসের মধ্যে সবথেকে ক্ষতিকর কি? কার্বন ডাই অক্সাইড, CO2। আচ্ছা, প্রভাব, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে। ঠিক আছে, আর কি? প্রতিরোধ কিভাবে করবে? পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য প্রযুক্তি হলো সোলার প্যানেল। সোলার প্যানেল লাগালে কি হবে? আমাদের আস্তে আস্তে দূষণ কমবে। বুঝতে পেরেছিস কি বললাম? এবারে দেখো, গুরুত্বপূর্ণ পরিবেশ চুক্তি। এখান থেকে কোশ্চেন আসবে, এখান থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসবেই, বুঝে নাও। ঠিক আছে, আমি ডেট আর তারিখ মনে রাখবি। প্রথম পরিবেশ সংক্রান্ত যে প্রথম সম্মেলন, যেটা গুরুত্বপূর্ণ, সেটা 1900 কত সালে? 1972 সালে। কি সম্মেলন? সবাই মনে রাখবে, স্টকহোম সম্মেলন, সুইডেনে। কোথায়? সুইডেনে। কত সাল? 1972। 1972-এ এই সম্মেলনে কি হয়েছে? পরিবেশ রক্ষার জন্য নিয়ম তৈরি হয়। পরিবেশ রক্ষার জন্য নিয়ম তৈরি হয়। কত সাল? 1972। তারপরেই মন্ট্রিল প্রোটোকল, যেটা আগে বললাম। কত সালে? 1987। কত সালে? 1987। কোথায়? কানাডাতে। আর ওটাতে কি করা হয় ওই প্রোটোকলে? যে যে গ্রিন হাউস যে গ্যাসগুলো আছে সেগুলো নিঃসরণ কী করতে হবে? কমাতে হবে। এটা নিয়ে ওজোন স্তর যাতে ক্ষয় না হয় সেই জন্য চুক্তি। ক্লিয়ার হচ্ছে? তাহলে প্রথম কি মনে রাখবো? স্টকহোম। তারপরে মন্ট্রিল প্রোটোকল 87। 72-এর পরে কি? 87। তারপরে 92 বসুন্ধরা সম্মেলন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বসুন্ধরা সম্মেলন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্রাজিলের, এটা আফ্রিকার হবে না, এটা হচ্ছে কি? ব্রাজিলের রিও ডি জেনেরিতে অনুষ্ঠিত হয়। কত সাল এটা? 1992। তাহলে প্রথম কি? 72। 72-এ কি? স্টকহোম। 87-তে মন্ট্রিল প্রোটোকল। ওটা কিসের জন্য হয়? ওজোন স্তর রক্ষা করার জন্য। আচ্ছা, তারপরে কি হয়? 92-এ বসুন্ধরা সম্মেলন। এইটা যেহেতু অড নাম, বসুন্ধরা, বসুন্ধরা সম্মেলন, সেই জন্য এই কোশ্চেনটা আসে। বসুন্ধরা সম্মেলন খুঁজে পাবে না কোন দেশে? ব্রাজিলের রিও ডি জেনেরিতে। মনে রাখবে, অসুবিধা আছে? বসুন্ধরা সম্মেলনে কি হয়? সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট জিনিসটা কি বুঝে নে। বলছে স্থিতিশীল উন্নয়ন। ধর আমরা এই পরিবেশকে যেরকমভাবে ব্যবহার করব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন তাদের জন্য কিছু বেঁচে থাকে। আমরা এমন ব্যবহার করতে আরম্ভ করলে সব গাছ কেটে উড়িয়ে দিলাম, তাহলে ভবিষ্যতের যারা প্রজন্ম কি বিশ্ব উষ্ণায়নের মধ্যে জন্ম নেবে? তো বুঝতে পেরেছিস? এটাকে বলে স্থিতিশীল উন্নয়ন। এমনভাবে তুমি পরিবেশকে রক্ষা করো বা ভোগ করো যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেঁচে থাকে। বুঝতে পেরেছিস কি বললাম? এটাকেই বলা হয় স্থিতিশীল উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এটার জন্য এই বসুন্ধরা সম্মেলন হয়। কী সম্মেলনে? আরও গাছ লাগাও চারিদিকে। বুঝতে পেরেছিস কি বললাম? সেই জন্য এখন দেখবি ক্রিকেট খেলা হচ্ছে আর একটা করে গাছের গ্রিন ডট বল, অতগুলো গাছ লাগাতে হবে প্রত্যেকটা ম্যাচে। যতগুলো ডট বল হবে ততগুলো গাছ লাগাতে হবে, তাই না? তো এইগুলো হচ্ছে। এরপরে শোনো, 1997-তে কি? কিয়োটো প্রোটোকল। এটাও কিয়োটো প্রোটোকল জাপানে স্বাক্ষরিত হয়। লক্ষ্য কি? এটারও লক্ষ্য গ্রিন হাউস গ্যাসের পরিমাণ হ্রাস করা। অসুবিধা আছে? ভারত এই চুক্তিতে স্বাক্ষর করে, তাই কিয়োটো প্রোটোকল ইম্পর্টেন্ট। কত সাল? 1997। তাহলে কবে হলো? 1972 কি? স্টকহোম। 1987 মন্ট্রিল প্রোটোকল। 92 বসুন্ধরা। এরপরে এটা থাকবে না স্লাইডটা, মনে রাখ। তারপরে 92-এর পরে হচ্ছে 97-এ কিয়োটো প্রোটোকল। কোথায় ওটা? জাপানে। বুঝতে পেরেছিস কি বললাম? আচ্ছা, তারপরে 2002 সাল জোহান্সবার্গ সম্মেলন। এটা তো সাউথ আফ্রিকা, নাম শুনেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, ওয়ার্ল্ড সাস্টেনেবল, এটাও সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ঠিক আছে, কারণগুলো জেনে নিবি। 2007 সালে কি হয়? ইন্দোনেশিয়া বালিতে সম্মেলন হয়, বালি অ্যাকশন প্ল্যান। এটা অতটা ইম্পর্টেন্ট নয়। লাস্ট হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি, এটা ইম্পর্টেন্ট 2015 সালে। মনে থাকবে?
এই কটা মনে রাখতে হবে। তাহলে কি কি মনে রাখবো? 72, 87, 92, 97, 2002, 2007, 2015। অসুবিধা আছে? এর মধ্যে থেকে একটা কোশ্চেন আসবে। ক্লিয়ার হচ্ছে? আবার তাহলে আমরা বলি এটাকে, স্লাইডটাকে চেঞ্জ করে দিই, তারপর দেখি কিরমায় মনে রাখতে পারবে। আচ্ছা তাহলে আসতে, আচ্ছা আচ্ছা আসতে, 1972 সালে কি হয়েছিল? স্টকহোম। কারণ কি? পরিবেশ রক্ষা। ঠিক আছে। 1987-তে কি হয়? মন্ট্রিল প্রোটোকল। কোথায়? কানাডাতে। মন্ট্রিল প্রোটোকল কানাডাতে হয়েছে। অসুবিধা আছে? এটা কি নিয়ে আলোচনা হয়? গ্রিন হাউস গ্যাস। হয়েছে। আচ্ছা 3 নম্বর কি? 1992। 1992 কি? বসুন্ধরা সম্মেলন। কোথায়? ব্রাজিলের রিও ডি জেনেরিও। অসুবিধা আছে? 97 কি হয়? কিয়োটো প্রোটোকল। একদম ভেরি গুড। কিয়োটো প্রোটোকল কোথায় হয়? জাপানে। কি নিয়ে আলোচনা হয়? গ্রিন হাউস গ্যাস। অসুবিধা আছে? তারপরে 97 পরে 2002 কি? জোহেনেসবার্গ, সাউথ আফ্রিকা, তাই না? এই সম্মেলনে কি নিয়ে আলোচনা হয়? সাস্টেনেবল ডেভেলপমেন্ট। অসুবিধা আছে? তারপরে 2000 কত? 2007। 2007-এ কি হয়? ইন্দোনেশিয়া বালিতে। ঠিক আছে। আর 2015 কি হয়? প্যারিস জলবায়ু চুক্তি। হয়েছে। এ কটা মনে থাকবে? অসুবিধা আছে? তাহলে এটাও আমরা করে ফেললাম। তাহলে কি কি করলাম? প্রথমে সন্ত্রাসবাদ, তারপরে অভিবাসন, দারিদ্রতা অভিবাসন, 3 নম্বর মহামারী, 4 নম্বর পরিবেশ সংক্রান্ত। অসুবিধা আছে? এইভাবে এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। এবারে কি আছে? অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ভারত তো সবসময় নিরস্ত্রীকরণ চেয়েছে। বুঝতে পেরেছিস যে নিরস্ত্রীকরণ, অস্ত্র থাকবে না। 1972-এ কি হয়? BWC, বায়োলজিক্যাল ওয়েপেন্স কনভেনশন, মানে জৈবিক অস্ত্র সম্মেলন স্বাক্ষরিত হয়, মানে জৈবিক অস্ত্র কেউ রাখবে না। বুঝতে পেরেছিস কি বললাম? তারপর একটা 1972-এ কি হয়? ABM, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল। এটাতে ভারত সাইন করেনি। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল আমেরিকা তৈরি করে নিচ্ছে, ওরা তৈরি করে নিচ্ছে, আর ওর চুক্তি সাইন করবে যে আর করতে পারবো না, সেই জন্য করেনি। বুঝতে পেরেছিস কি বললাম? এই অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল থাকলে আজকে ইরানকে আক্রমণ করতো না আমেরিকা। নর্থ কোরিয়ার কাছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল আছে বিরাট রেঞ্জের, 5000 কিলোমিটার। ওই রেঞ্জে তাহলে ওই অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল যদি যেতে পারে, তার মানে কি আছে? পরমাণু বোমা নিয়ে তো চলে যাবে। 5000 কিলোমিটার মানে এই জায়গা থেকে ওই জায়গায় চলে যাবে। সেই জন্য নর্থ কোরিয়াকে সবাই ভয় পায়। আর ইরানের কাছে যদি থাকতো তাহলে আমেরিকা ভাবতো আমাদেরও তো ক্ষয়ক্ষতি হবে, ওদের যখন হচ্ছে আমাদের হবে। সেই জন্য চট করে এই ব্যাপারটা, এই জন্য অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল দরকার হয়। বুঝতে পেরেছিস কি বললাম? আচ্ছা তারপর 1992 কি? CWC, কেমিক্যাল ওয়েপেন্স কনভেনশন, রাসায়নিক অস্ত্র। এটা তো ভারত সাইন করেছে। রাসায়নিক অস্ত্র প্রয়োগ করা যাবে না। অসুবিধা আছে? ভারতের পারমাণবিক চুক্তি, সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দুটো মনে রাখবে। পারমাণবিক চুক্তি, ভারত আমরা ওই জন্য এত নিরাপত্তায় আছি। কে? আমাদের বাজপেয়ী আর APJ আব্দুল কালাম, দুজনার তাগিদে এই পরমাণু বোমা আমাদের তৈরি হয়েছিল, যার জন্য আমরা আজকে বেঁচে আছি, মানে নিরাপত্তার মধ্যে আছি। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে দুটো পরীক্ষণ। প্রথমে 1974-এ ইন্দিরা গান্ধীর সরকার ওই টাইমে ছিল, প্রথমবার পারমাণবিক অস্ত্রের চেষ্টা করে পরীক্ষণ। তার নাম কি? স্মাইলিং বুদ্ধা। অসুবিধা আছে? কত সালে? 1974 সালে। সেটা অসফল হয়, সেটা সফল হয় না। স্মাইলিং বুদ্ধা, কি নাম? স্মাইলিং বুদ্ধা অবশ্যই আসবে। ভারতে প্রথম পরমাণু পরীক্ষণের চেষ্টা হয় কবে? 1974। কি নাম? স্মাইলিং বুদ্ধা। আর দ্বিতীয়বার 1998-এ কে করে? ভারতে দ্বিতীয়বার পারমাণবিক বিস্ফোরণ ঘটায় পোখরানে। অসুবিধা আছে? এটা কি? অপারেশন শক্তি, পোখরান, এটাতে সফল হয়। এটাতে এই পোখরানে এটাকে কি হয়? পোখরান 2 এটাতে সফল হয়। বুঝতে পেরেছিস কি বললাম? অসুবিধা আছে? তাহলে পোখরান দ্বিতীয়বার কোথায় হয়? পোখরানে হয়। এটাই সেই মিসাইল ম্যান আমাদের। মনে রাখবে কি বললাম? অসুবিধা আছে? স্মাইলিং বুদ্ধাটা বেশি কোশ্চেন আছে, মনে রাখবি। অসুবিধা আছে? পেরে যাব। এইবারে কি? সমকালীন আন্তর্জাতিক সংঘাত, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোয়াড। সমকালীন আন্তর্জাতিক যে নিরাপত্তা, তার জন্য আমরা কি? প্রথমে দেখ, চীন যাতে আগ্রাসন না চালাতে পারে। চীন, ওই দেখ কোয়াড গঠন হয়েছে। ম্যাপটার দিকে তাকা, এইখানে ম্যাপটা দেখাচ্ছি না, ওই ম্যাপটার দিকে তাকা। ওই যে গোল করে একটা বড় দেওয়া আছে না, অস্ট্রেলিয়া ইন্ডিয়া আছে, দেখ
জাপান আছে আর আমেরিকা আছে, ওই এরিয়ার মধ্যে যাতে চীন তাদের আগ্রাসন না চালাতে পারে সেই জন্য কোয়াড গঠন করা হয়। কী গঠন করা হয়? কোয়াড। কোয়াড কার কার মধ্যে? ভারত, অস্ট্রেলিয়া, জাপান আর আমেরিকা। চারটে দেশ কে কে আছে কোয়াডে? ভারত, অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা। এরা কোয়াড গঠন করে। কি আছে? চীন যাতে আগ্রাসন চালাতে না পারে। নিরাপত্তা জোট। এটা কি জোট? নিরাপত্তা জোট। আর একটা কী করে? বর্তমানে যুদ্ধ সংঘাত, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইসরায়েল হামাস, ফিলিস্তিনে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ চলছে। হামাস হচ্ছে জঙ্গি গোষ্ঠী। বুঝতে পেরেছিস কী বললাম? এগুলো থেকে টুকটাক আসতে পারে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, বিমান ছিনতাই 1999 হয় কাঠমান্ডু থেকে দিল্লিগামী, এটাও ধুরন্ধরে দেখানো হয়েছিল। বুঝতে পেরেছিস কী বললাম? ধুরন্ধরে এই বিমান প্রথম অজিত দোভাল তো ওইখানেই, কি ভারত মাতা কি যায়, লাস্টে সেই বলা করাবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। অসুবিধা আছে? এবার পরীক্ষার জন্য এই সালগুলো এই তারিখগুলো মনে রাখতে হবে। শুধু তারিখগুলো কি? 7ই এপ্রিল, 7ই বিশ্ব স্বাস্থ্য দিবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর এটা 5ই জুন পরিবেশ দিবস, সবাই জানি। আর 20 জুন বিশ্ব শরণার্থী দিবস, মানে রিফিউজি হয়ে গেল। তারপরে 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, আর 10ই ডিসেম্বর মানবাধিকার। এই মানবাধিকার 10ই ডিসেম্বর তোরা মনে রাখ, 10ই ডিসেম্বর 1948 সালে মানবাধিকার সংক্রান্ত ঘোষণা হয় ইউএনওতে। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ওটা। কত সালে? 1948 সালে, মনে থাকবে। তাহলে এইখানে আমাদের আজকের আলোচনা শেষ। তাহলে পারবো আমরা? কি মনে হচ্ছে? কঠিন মনে হচ্ছে? এইভাবে পড়বি। তাহলে প্রথাগত নিরাপত্তার প্রধান কি? রাষ্ট্র। প্রধান কে? রাষ্ট্র। উপাদান কি? সামরিক শক্তি, শক্তি সাম্য, প্রতিরোধ, জোট গঠন। অসুবিধা আছে? পুরো ক্লিয়ার হয়ে যাবে। হুমকি কি? বিদেশি আক্রমণ, যেমন ভারত চীন 1962। অভ্যন্তরীণ সংঘাত, বিচ্ছিন্নতাবাদ। সমাধান কি? সশস্ত্র বাহিনী শক্তিশালী করতে হবে, অস্ত্র নিয়ন্ত্রণ করতে হবে, চুক্তি করতে হবে। 1972 CWC 92, ওই যে কেমিক্যাল ওয়েপেন্স, ঠিক আছে, বায়োলজিক্যাল ওয়েপেন্স কনভেনশন, এগুলো। আর অপ্রথাগত দেখি মানুষ আর মানব জাতি। উপাদান কি? মানবিক নিরাপত্তা, বৈশ্বিক সহযোগিতা। হুমকি কি? সন্ত্রাসবাদ, দারিদ্র, অভিবাসন, মহামারী, বিশ্ব উষ্ণায়ন। অসুবিধা আছে? এগুলোই তো বললাম আমরা। সমাধান কি? হুয়ের ভূমিকা, প্যারিসে চুক্তি, কিয়োটো প্রোটোকল, কূটনীতি। অসুবিধা আছে? পারবো? হয়ে গেল। বল, অসুবিধা আছে? যেগুলো যেগুলো বুঝতে পারবি না আবার জিজ্ঞাসা করবি। এরকমভাবেই আমাদের প্রত্যেকটা, হ্যাঁ এরকমভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবেই করব আমরা। প্রত্যেকটা চ্যাপ্টার আমরা এইভাবেই করব। অসুবিধা আছে? ক্লিয়ার হয়ে যাবে? চলো।